নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি সেরা 10। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, জুনিয়র চিকিৎসকদের দাবিকে মান্যতার রাজ্যে। বিনীত গোয়েলের জায়গায় কলকাতার নতুন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। বিনীত হলেন এডিজি আইন শৃঙ্খলা, ডিসি নর্থ দীপক সরকার। আন্দোলনকারীদের যে দাবি ছিল সেই দাবি মেনে স্বাস্থ্য প্রশাসনেও ব্যাপক রদবদল। দেবাশিস হালদারের জায়গায় স্বাস্থ্য অধিকর্তা হলেন স্বপন সোরেন। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়ককে বদলি। আপাতত এই পদে নতুন নাম ঘোষণা করল না নবান্ন। নয়া নগরপাল হিসেবে মনোজ ভার্মার নিয়োগ নিয়ে সরব বিরোধী দলনেতা শুভেন্দুর অভিযোগ, মনোজ ভার্মা একসময় মেদিনীপুরে অত্যাচার চালিয়েছেন, তাকে মেদিনীপুরে ঢুকতে বাধা দিয়েছেন বাম শিবিরে পছন্দের লোক মনোজ ভার্মা। এই রকম একজনকে নগরপাল করা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী তিনি এই যে নতুন নগরপাল হয়েছেন মনোজ ভার্মা, তার নিয়োগ নিয়ে বিরোধিতা করেছেন। তিনি বলেছেন যে বাম শিবিরের পছন্দের লোক হচ্ছেন এই মনোজ ভার্মা। এক সময় তাকে মেদিনীপুরে ঢুকতে দেননি এই নগরপাল, যাকে নগরপাল করা হয়েছে মনোজ ভার্মাকে। ফলত মনোজ ভার্মার কলকাতা পুলিশ কমিশনার হওয়া নিয়ে কার্যত ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স আর রাজ্যের পুলিশ আর সিপিএম এর আর্মাদ বাহিনীকে নিয়ে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, অবিভক্ত পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া জেলাতে কার্যত জঙ্গলের রাজত্ব তৈরি করেছিলেন। সেই রকম একটা অত্যাচারী টেন্টেড, কত লাশ গায়েব করেছে, কত লোককে থার্ড ডিগ্রি টর্চার দিয়েছে। আমি 25 জন ছেলেকে লুকিয়ে রেখেছিলাম, এত অত্যাচার করেছে। ছেলেগুলোকে এখনো কেসে দিন জেলে হাঁটতে হয়। আমাকে 8 বার বাধা দিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায়। এইরকম একটা টেন্টেড অত্যাচারী জঙ্গল মহলে, যিনি ব্রিটিশের অত্যাচারকে হার মানিয়েছেন, সেই রকম একটা লোককে কলকাতা পুলিশের নগরপালের মতো জায়গায় আপনি বসিয়েছেন। আর বিনীত গোয়েলকে প্রাইজ পোস্টিং দিয়ে এসটিএফ এ বসিয়েছেন। এবং গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন বিনীত যেটা চেয়েছে সেটা দিব। দিস ইজ পানিশমেন্ট না সেটেলমেন্ট? ওদেরকে প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছে, কাউকে পানিশমেন্ট দেওয়া হয়নি। সুপ্রিম কোর্টে আরজিকর মামলায় মুখবন্ধ খামের স্টেটাস রিপোর্ট জমা সিবিআই এর। রিপোর্টের তথ্য উদ্বেগজনক, মন্তব্য সুপ্রিম কোর্টের। প্রধান বিচারপতির কেন্দ্রীয় সংস্থাকে 27 মিনিটের সিসিটিভি ফুটেজ কেন? প্রশ্ন আদালতের। 7-8 ঘন্টার ফুটেজ দেওয়া হয়েছে, পাল্টা দাবি রাজ্যের। আরজিকরে ধর্ষণ ও খুনের নারকীয় ঘটনায় সুপ্রিম কোর্টে শুনানি। এ নিয়ে 3 বার স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই। 14ই আগস্ট আরজিকর কাণ্ডের তদন্তভার হাতে নেয় সিবিআই। 14ই আগস্ট থেকে 17ই সেপ্টেম্বর 1 মাসের তদন্তের গতি প্রকৃতি কি তা মুখ বন্ধ খামে শীর্ষ আদালতে জমা দেয় সিবিআই। এই 1 মাসের মধ্যে 2টি বড় পদক্ষেপ করে কেন্দ্রীয় এজেন্সি। 1, টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার। 2, আরজিকর ধর্ষণ ও খুনের মামলায় সন্দীপ ঘোষকে গ্রেফতার। সিবিআই রিপোর্ট দেখে কি বলল শীর্ষ আদালত? একই সঙ্গে প্রধান বিচারপতির বক্তব্য, সিবিআই এর দেওয়া রিপোর্ট প্রকাশ্যে আনলে তদন্তে প্রভাব পড়তে পারে। সিবিআই তদন্তের একটা লাইনও প্রকাশক চাই না। ঘটনাস্থলে হাজির থাকা প্রত্যেকের নাম পেশ জুনিয়র ডাক্তারদের। প্রত্যেককে তদন্তের আওতায় এনে সিবিআইকে দিয়ে জিজ্ঞাসাবাদে আর্জি। ময়না তদন্ত ও চালান নিয়ে সিবিআই তদন্ত। তথ্য প্রমাণ লোপাট নিয়েও সিবিআই তদন্ত। মৃতের বাবা মার তরফেও আদালতে মুখ বন্ধ চিঠি পেশ। মৃতের বাবা মার অভিযোগ গুরুত্ব দিয়ে দেখতে হবে। ঘটনায় সিবিআই স্ক্যানারে 3 অভিযুক্ত, সন্দীপ ঘোষ, সঞ্জয় রায়, অভিজিৎ মণ্ডল। খুন ও ধর্ষণের ঘটনায় সরাসরি জড়িত। সিসিটিভি ফুটেজে সঞ্জয়ের উপস্থিতি। সঞ্জয় এবং নির্যাতিতার ডিএনএ রিপোর্টে অপরাধের প্রমাণ। সত্যি মিথ্যে যাচাইয়ে সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট। দেহ উদ্ধারের পর হাসপাতাল ও পুলিশের পদক্ষেপে বৃহত্তর ষড়যন্ত্রের ইঙ্গিত। খবর পাওয়ার 1 ঘন্টা দেরিতে ঘটনাস্থলে পৌঁছন টালা থানা ওসি। কেন দ্রুত ক্রাইম সিন ঘেরা হয়নি? কেন নতুন আইন মোতাবেক ঘটনাস্থলে ভিডিওগ্রাফি করা হয়নি?
নেপথ্যে কি তথ্য লোপাটের ষড়যন্ত্র? প্রধান বিচারপতি এদিন সেমিনার হলের বাইরে সিসিটিভি ফুটেজ নিয়েও সওয়াল করেন। ঘটনাস্থলের সব ফুটেজ সিবিআই এর পাওয়া দরকার। কেন হার্ড ড্রাইভে 27 মিনিটের ভিডিও ফুটেজ? ঘটনাস্থল থেকে কটি জিনিস বাজেয়াপ্ত হয়? 4টে ক্যামেরার ফুটেজ সিবিআই কে দেওয়া হয়েছে। সব মিলিয়ে 7-8 ঘন্টার ফুটেজ দেওয়া হয়েছে। শুনানিতে সিবিআইয়ের আইনজীবী ফিরোজ এডুলজির দাবি, সিসিটিভি ক্যামেরার ডিভাইস ব্লক করা হয়ে থাকতে পারে। ময়নাতদন্তের চালান নিয়েও প্রশ্ন করেন প্রধান বিচারপতি। রাজ্যের দাবি 1997 সাল থেকে এই চালান দেওয়ার পদ্ধতি উঠে গিয়েছে। তবে সব মিলিয়ে তদন্ত প্রক্রিয়া যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে সিবিআই, তাতে সন্তুষ্ট সুপ্রিম কোর্ট। কিন্তু রিপোর্টে কি রয়েছে তা তদন্তের স্বার্থে এখনই জনসমক্ষে নয়। কলকাতা টিভি। একটা বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। কর্মবিরতির জট খুলতে দীর্ঘ টানাপোড়েনের পর কালীঘাটে বৈঠক। সেই বৈঠক থেকে শেষমেশ রফা সূত্র। 5 দফা দাবির মধ্যে 3 দফা দাবিতে সায় দিয়েছে রাজ্য, যাতে কিছুটা হলেও বরফ গলেছে রাজ্যের হাসপাতাল পরিকাঠামোয় এবং নিরাপত্তায় রাজ্যের জোর। সুপ্রিম কোর্টের শুনানিতে অস্থায়ী নিরাপত্তা কর্মী নিয়ে প্রশ্ন প্রধান বিচারপতির। আরজি করে খুন ও ধর্ষণের ঘটনা, সহকর্মী নির্যাতিতার বিচার চেয়ে লাগাতার কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। প্রথমে আরজি করে অবস্থান বিক্ষোভ, পরে লালবাজার অভিযান, শেষে 1 সপ্তাহ ধরে স্বাস্থ্য ভবনের দরজায় আন্দোলনকারীদের ধর্ণা, যার সরাসরি প্রভাব পড়ে স্বাস্থ্য পরিষেবায়। জট কাটাতে প্রথমে নবান্ন ও পরে 2 দফায় কালীঘাটের বাড়িতে বৈঠক। প্রথম দুবার ভেস্তে গেলেও অবশেষে সোমবার মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকে বসেন জুনিয়র ডাক্তাররা। আন্দোলনকারীদের দাবি ছিল নির্যাতিতার বিচার, একই সঙ্গে সরকারি হাসপাতালগুলিতে সিন্ডিকেট রাজ বন্ধ করা এবং নিরাপদ কাজের পরিবেশ তৈরি করা। সোমবারের বৈঠকে এ নিয়ে একাধিক সিদ্ধান্ত হয়। সরকারি হাসপাতালের পরিকাঠামোয় অর্থাৎ সিসিটিভি, ওয়াশরুম, রেস্টরুম ইত্যাদি তৈরিতে 100 কোটি টাকা বরাদ্দ। সব পক্ষের প্রতিনিধি নিয়ে রোগী কল্যাণ সমিতি নতুন করে ঢেলে সাজানো। সরকারি হাসপাতালগুলির নিরাপত্তার জন্য টাস্ক ফোর্স গঠন, যার নেতৃত্বে মুখ্য সচিব, কমিটিতে স্বরাষ্ট্র সচিব, কলকাতা পুলিশের ডিজি, কমিশনার এবং জুনিয়র ডাক্তারদের প্রস্তাবিত সদস্যরা। হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলির স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত সমস্যা সমাধানে গ্রিভান্স সেল তৈরি। সুপ্রিম কোর্টে রাজ্যের বক্তব্য, 14 দিনের মধ্যে হাসপাতালগুলোয় নিরাপত্তায় নয়া ব্যবস্থা, হাসপাতালের গুরুত্বপূর্ণ জায়গায় বায়োমেট্রিক পদ্ধতি চালু, হাসপাতালগুলোর হেনস্থা রুখতে কমিটি গঠন। 9 সেপ্টেম্বরের শুনানিতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে পরিষেবা ব্যাহত হওয়ার বিষয়ে জানায়। সরকার দাবি করে 7 লক্ষ রোগীকে আউটডোর পরিষেবা দেওয়া যায়নি, 70,000 রোগীকে ইনডোরে ভর্তি করা যায়নি, 7,000 নির্ধারিত অস্ত্রোপচার বাতিল করা হয়েছে, 1,500 কার্ডিয়াক রোগীর ক্যাথল্যাব পরিষেবা দেওয়া যায়নি, 23 জন রোগী মারা গিয়েছেন। এদিন সুপ্রিম কোর্টে শুনানিতে রাজ্যের তরফে জানানো হয়, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে। পাল্টা ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিং দাবি করেন, সিনিয়র ডাক্তাররা কাজ করছেন। আরজি করের খুন ধর্ষণের ঘটনায় ধৃত সঞ্জয় রায় একজন সিভিক ভলান্টিয়ার। যেখানে অভিযুক্ত একজন সিভিক ভলান্টিয়ার, সেখানে নিরাপত্তার জন্য 7 দিনের ট্রেনিং দিয়ে কিভাবে অস্থায়ী কর্মী নিয়োগ, তা নিয়ে প্রশ্ন প্রধান বিচারপতির। কলকাতা টিভি। আবার একটা বিরতি নিয়ে ফিরবো, সঙ্গে থাকবে। আরজিকর দুর্নীতি মামলায় সিবিআই এর পর ইডির নজরেও তৃণমূলের চিকিৎসক নেতা সুদীপ্ত রায়। একযোগে উত্তর কলকাতা ও হুগলির দাঁতপুরে তৃণমূল বিধায়কের নার্সিং হোম ও বাংলোতে তল্লাশি, পাশাপাশি বালিগঞ্জে ওষুধ ব্যবসায়ী সন্দীপ জৈনের বাড়ি ও অফিসে এজেন্সির অভিযান। দুর্নীতি তদন্তে ইডির অভিযান, সুদীপ্ত রায়ের বাংলো ইডি হানা। তৃণমূলের চিকিৎসক নেতা সুদীপ্ত রায়। আরজি করের আর্থিক দুর্নীতির মামলার তদন্তে অ্যাকশনে ইডি। মঙ্গলবার সকাল থেকে অভিযানে কেন্দ্রীয় এজেন্সি। সিঁথির মোড়ে তল্লাশি তৃণমূল চিকিৎসক নেতা সুদীপ্ত রায়ের নার্সিং হোমে। হুগলির দাঁতপুরের বাংলো সহ মোট 6টি জায়গাতে ইডির তল্লাশি। আখতার আলীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই। এবার সেই সূত্র ধরেই আরজি করে রোগী কল্যাণ সমিতির যিনি চেয়ারম্যান ছিলেন, সেই সুদীপ্ত রায়ের বাড়ি ও নার্সিং হোম ইডির আতশ কাচের তলায়।
হুগলির দাঁতপুরের দাঁড়পুর গ্রামে বাগান বাড়ি রয়েছে সুদীপ্ত রায়। স্থানীয় নন্দীদের থেকে 2008 সালে এই সম্পত্তি কিনেছিলেন শ্রীরামপুরের বিধায়ক। সেখানেই তিনি বাগান বাড়ি গড়ে তোলেন। সাদা উঁচু পাঁচিল দেওয়া বাগান বাড়ির কালো রঙের গেটে লেখা বসুরয়। ভেতরে একটি ছোট্ট জলাশয় রয়েছে। সেখানে হাঁস, মুরগি এবং খরগোশের মতো পোষ্য রয়েছে। 5টি গাড়িতে করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে আধিকারিকদের দল পৌঁছয়। গেট বন্ধ থাকায় বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর কেয়ারটেকারকে ডেকে এনে চাবি খুলে ভেতরে ঢোকেন ইডি আধিকারিকরা। প্রায় 3.5 ঘন্টা তল্লাশির পর বাংলো থেকে বেরোন ইডি আধিকারিকরা। বলেছিল আমি করবো, আমি হাসি মুখ করবো, এখানে গরিবদের সুবিধা হবে। বাবু তাই এতে দিয়েছে। বাবু এখানে দান ধান অনেক করেছে, জানে ভালোই হবে গরিবদের, হয়তো বাংলো করেছে। রাত্রে কি থাকতেন? না, রাত্রিরে সেরকম থাকতো না কেউ। ওই দিনের বেলায় আসতো, আবার দিনের বেলায় চলে যেত। মাঝে মাঝে 2টো, আবার 3টে 4টে, আবার বিরাট ফোর্সও নিয়ে আসতো। উল্লেখ্য, গত বৃহস্পতিবার সুদীপ্ত রায় সিঁথির মোড়ের বাড়িতে তল্লাশিতে গিয়েছিল সিবিআই। বিধায়কের জিজ্ঞাসাবাদের পর সেই সূত্রেই হুগলির দাঁতপুরের এই বাংলোর খোঁজ মেলে বলে জানা যায়। আরজি করে দুর্নীতির অভিযোগে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ওষুধ ব্যবসায়ী সন্দীপ জৈনের বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়িতে ইডি হানা। তার চৌরঙ্গীর অফিসেও ইডি হানা। আরজি কর মেডিকেল কলেজে মেডিকেল ইকুইপমেন্ট সাপ্লাই করতেন তিনি। সেখান থেকে সন্দীপ কমিশন পেতেন বলেই অভিযোগ। তার তদন্তেই বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়ি ও অফিসে ইডির অভিযান। সন্দীপ জৈনের কোম্পানির নাম সিটকো। কলকাতা টিভি। এখন সময় আরো একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকবেন। দিল্লির মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন আপ নেত্রী অতিশী মার্লেনা। অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগের পর দিল্লি মসনদে আরও এক মহিলা মুখ্যমন্ত্রী। সুষমা স্বরাজ, শীলা দীক্ষিতের পর ফের একবার মহিলা শাসিত হবে দেশের রাজধানী। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর দেশের দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী অতিশী। কেজরিওয়ালের পর এবার ফের এক মহিলার হাতে দিল্লির দখল। মসনদে বসতে চলেছেন অক্সফোর্ডের প্রাক্তনী অতিশী মার্লেনা। 43 বছর বয়সী অতিশী বরাবরই আপে কেজরির কোর কমিটি অন্তর্ভুক্ত ছিলেন। মনীষ সিসোদিয়া জেলের পরই তিনি দিল্লির মন্ত্রিসভায় নাম লেখান। তার হাতে ছিল অর্থ, শিক্ষা, পূর্ত সহ একাধিক দফতর। অরবিন্দ কেজরিওয়াল জেলে যাওয়ার পর রাজ্যের শাসনভার সামলান অতিশী সহ মন্ত্রিসভা সদস্যরা। পরিষদীয় দলের বৈঠকে অতিশীর নাম প্রস্তাব করেন দিলীপ পান্ডে। সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়। কেজরিওয়াল গুরু সম্বোধন করে তাকে ফের মুখ্যমন্ত্রী পদে ফেরানোর দাবি জানালেন অতিশী। दिल्ली के लोग, आम आदमी पार्टी के विधायक और मैं अगले कुछ महीनों तक, चुनाव तक मुख्यमंत्री होने के नाते अब एक ही उद्देश्य से काम करेंगे कि हमें अरविंद केजरीवाल जी को फिर से दिल्ली का मुख्यमंत्री बनाना। অতিশীর এই মুখ্যমন্ত্রী পদে বসা নিয়ে কেজরিওয়ালকে এক হাত নিয়েছে বিজেপি। আদালতের নির্দেশে মুখ্যমন্ত্রীর দপ্তরে ঢুকতে না পারায় ভালো মানুষ সাজার ভান করছেন কেজরি, দাবি বিজেপির। अब मजबूरी जब हो गई तब ये आदमी लोगों की नजरों में अच्छा बनने के लिए बोलता है मैं इस्तीफा दे रहा हूं। अगर तुम मुख्यमंत्री हो ही नहीं तो इस्तीफा किस बात का? कोर्ट ने आपको सस्पेंड कर दिया। अब सोचिए दूसरी बात, 9 साल 8 महीना खुद राज किए और जब अंत आता है तो एक महिला को बिठाया है 2.5 महीने के लिए। यही इनका महिलाओं से प्रेम है कि हम 9 साल 8 महीना रहेंगे और लास्ट में तुमको बिठा देंगे। चलो हम आतिशी जी को बधाई देते हैं। কেজরিওয়াল রবিবারই জানান পদত্যাগপত্র জমা দেওয়ার সময় নভেম্বরে মহারাষ্ট্রের সঙ্গে দিল্লি বিধানসভার ভোট করানোরও দাবি জানাবেন তিনি। আপাতত মুখ্যমন্ত্রী হিসেবে অতিশী কাজ করতে পারবেন ফেব্রুয়ারি মাস পর্যন্ত। বিধানসভার মেয়াদ শেষ হবে তখনই। কলকাতা টিভি। সেরা 10 আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি। রাত দিন